তোমাকে আমি হিরণের কথা আসবো। যেহেতু তুমি হিরণের স্ত্রী এবং সেটা নিয়ে একটা বড় ব্যাপার আছে, সেটা নিয়ে তো আমি আসবোই। হিরণ কিন্তু তখন 6,000 টাকা মাইনে পেত। ঘটনা বিয়ের পর থেকেই কিছু না কিছু চলছে, ওর একটা এই প্রবলেম আছেই। হ্যাঁ, তো এমন নয় যে এটা আজকে নতুন ঘটনা, এরকম কিছু নয়। আমি ফ্যামিলিটা রাখবো বলে যা যা স্যাক্রিফাইস করেছি, ও ঠিক উল্টোটা কোনো স্যাক্রিফাইস করেনি, জাস্ট ওয়ান লাইফ ওয়ান চান্স এই কথা বলে নিজের জীবন মানে ভরপুর ভাবে এনজয় করেছে। মানে ছেলেরা প্রথমত সম্পর্ক রাখতে জানে না, আর তারাই বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। একটা 17 বছর বয়সে একটা মেয়ে একটা এরকম এত 50 বছরের লোকের সঙ্গে গিয়ে হঠাৎ করে, বিবাহিত লোক, এই বিয়েটা তো নয়, এই 2025 সালে হয়েছে, করেছে, যেটাও আবার মানে আইন অযোগ্য, এটা তো করা যায় না, ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, যার কাজই হচ্ছে যে সমস্ত আইনের বিরুদ্ধ কাজকর্ম করা, তার সাথে প্লিজ আমার মেয়ের ছবিটা দেবেন না, আমার অনুরোধ রইল আপনাদের প্রতি। আমি এটা হিরণকেও প্রশ্ন করেছিলাম যে তোমার মেয়ে যদি এরকম একটা লোকের প্রেমে পড়ে কি করবে, তখন আমাকে বলেছিল তোমার লজ্জা করে না মা হয়ে এই কথা বলছো? হয়ে গেলে কি তুমি ডিভোর্সের দিকে হাঁটবে? ফিল করিনি। বা আমি বিয়ের পরেও ইভেন হিরণকে সাজাবার জন্য ওর জিনিসপত্র কিনতে আমরা বম্বে থাকতাম। হ্যাঁ, মানে আমার সাথে হিরণের এটা নিয়েই শুরু। তো মানে যারা ছেলেরা আমাকে অনেক প্রশ্ন করেন যে আপনি কেন বলেননি, এতদিন তো খুব ভোগ করছিলেন। আরে ভোগ করছিলেন মানে আমার নিজের সংসার, এটা 2000 সাল থেকে 25 বছর ধরে আমি এটা গড়ে তুলেছি। ভোগ মানেটা কি? মানে যা কিছু আমার এফোর্ট নেই তার কোনো ভ্যালু নেই। আর সামনে ভোট আসছে লোকসভায়, আমি দাঁড়াবো, দেবের এগেনস্টেই দাঁড়াবো। তুমি চুপ করে থাকো, কিছু বলো না। কারণ ওকে আমি যদি মানে খুঁচাই আর কি, ও কিন্তু এমন কিছু করবে তাতে আমি বেশি ফেঁসে যাব। দেখো, হিরণ এই পুরো ব্যাপারটাই করেছে এতটাই স্বার্থপর বলে। হ্যাঁ, মানে একবারও তো ভাবিনি আমার আর হিয়ার কথা, যে হিয়ার ছবিটা দেখলে কি রিয়াকশন হতে পারে। হ্যাঁ, মানে এটা একবারও ভাবিনি। কিন্তু অনেকেই যেমন বলে, ধরো যে খোরপোশ হিসেবে একটা ছোট অঙ্ক ঠেকিয়ে দেওয়া বা একটা ফ্ল্যাট দিয়ে দেওয়া, এইটা নিয়ে কখনো তোমাদের মধ্যে কোনো না, কথা? আমাদের মধ্যে এই একটা আমার খুব প্লাস পয়েন্ট, যেটা আমি প্রতিবার বলেছি। মানে অনেক নেগেটিভ কথার মধ্যে যেমন এটাও পজিটিভ। ও কিন্তু মানে অদ্ভুত এই ব্যাপারটা, মানে প্রথম থেকে যা যা প্রপার্টি করেছে সবেতেই কিন্তু আমার নাম আছে। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি যার সঙ্গে কথা বলবো তিনি একজন বুটিক ওনার, মানে আপনারা চেনেন, মুখটা পরিচিত। ভীষণ সুন্দর ওর বুটিক এবং একটা ক্যাফে, আলোরা। ওটা ঠিক চারুচন্দ্র কলেজের উল্টো দিকে। বিউটিফুল ক্যাফে অ্যান্ড বুটিক, আর খুব সুন্দর সুন্দর ওর পোশাক আশাক আমি দেখলাম, শাড়ি আছে, সেগুলো পরে আসছে। আসলে ওর সঙ্গে অনেকদিন ধরে কথা বলার কথা। অনিন্দিতা চ্যাটার্জি। অনিন্দিতা, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। নমস্কার নিবেদিতা। অনেকদিন ধরেই তোমার সঙ্গে কথা হচ্ছে। আমি বলে রাখি, ওর সঙ্গে অনেকদিন ধরেই কথা হচ্ছে, কারণ ও একটা খুব টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে জীবনের। তো সেই কথাবার্তাগুলো হয়, আমাদের ফোনে হয়, তো এমনিতেও ক্যামেরার সামনে কথা হওয়ার কথা ছিল, কিন্তু একটুখানি ও পেছিয়েছে, আমিও পেছিয়েছি। যাই হোক, আজকে তো শুরু হচ্ছে। তুমি এখন কেমন আছো? তোমার বুটিক কেমন চলছে? পয়লা বৈশাখে কি প্রস্তুতি নিচ্ছ? এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আমি এখন ভালো আছি। ভালো আছি মানে নিজেকে ভালো রাখতে চেষ্টা করছি প্রতি মুহূর্তে, এরকম ভাবেই তো আমরা সবাই আছি। তো আর নিজের কাজ নিয়ে, আমার দুটো বাচ্চা আমার বাড়িতে নিয়ে আসা আছে, 19 বছর বয়স। আমার একটা ছোট্ট পোষ্য আছে, ইভারা, ওকে নিয়ে মানে আমার খুব সুখের সংসার। ওদের নিয়ে আমি ভালো আছি, মেতে আছি। তুমি তো আরবানাতে থাকো, তাই তো? তুমি আগেও আরবানাতেই থাকতে। হ্যাঁ, তো এই বুটিকটা কতদিনের? এটা আমার 3 বছর এখনো কমপ্লিট হয়নি, জুলাইতে 3 বছর। জুলাইতে 3 বছর হবে। আর তোমার মেয়ে কি এটার সঙ্গে যুক্ত থাকে? মেয়ে ইনপুট দেয় যে মা তুমি আমাদেরও একটু শাড়ি করতে পারো, আমার বন্ধুরাও তোমার ওই শাড়িটা দেখে খুব পছন্দ করেছে, তুমি একটু এরম এরম রিল করো। ওরা যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে ভীষণ অ্যাক্টিভ, ওদের ইনস্টাগ্রাম গুলো বেশি বোঝে, তো আমাকে ওগুলো নিয়ে কিছু কিছু বলে যে এগুলো করো। তুমি সেগুলো করে ওঠো না? হ্যাঁ, করে উঠতে পারি না। আমি ওকে বলি যে তুই করে দে না, মানে আমি ইভেন এইরকমও অফার দিয়েছি যে তুই ডিজিটালটা তুই কর, আমি তোকে পেমেন্ট করবো। হ্যাঁ, ঠিকই ঠিকই। অনেকে একটু ভয় পেয়েছে, আমি একটু মানে খুব
কাজের আর কি খুব পার্টিকুলার, মানে ওকে ও দিয়েছে, এটা দায়িত্ব নিয়েছে, হ্যাঁ, মানে করতেই এবার ও হবে। যদি না করে তখন মার সাথে যে মনোমালিন্য হবে ওটা চায় না, ও সেই জন্য ও আর ওটা ঝামেলায় রিস্কটা যাচ্ছে নেয় না। না। হ্যাঁ, বলছি তোমার এমনিতে এখানে আমি দেখছিলাম যে খুব যথেষ্ট এক্সপেন্সিভ শাড়ির থেকে খুব সাধারণ শাড়িও শাড়ি, সবই আছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর 1000 গয়নাগুলো থেকে শাড়ি আছে। হ্যাঁ, তোমার গয়নাগুলো কি কিরকম, মানে ওগুলো কি রূপোর? হ্যাঁ, রূপোর গয়না আছে প্রচুর। হ্যাঁ সাবেকি যে জুয়েলারি গুলো হ্যাঁ এখন খুব চলে হ্যাঁ, সেগুলোও রয়েছে কিছু। ও রূপোর ওপর সোনার জলও আছে? হ্যাঁ হ্যাঁ, না আমি কপারের ওপর, মানে হ্যাঁ কপার জুয়েলারিও ইভেন আমার খুব চলে। হ্যাঁ। আর তার ওপর যারা মানে বলেন যে এরকম গোল্ড করে পলিশ করে দিতে, অ্যান্টিক গোল্ড যেটা আমি পরে আছি, হুম, এটাও ওই কপারের ওপরেই অ্যান্টিক এই পলিশ। ডিজাইন গুলো দিয়ে কি তুমি করাও নাকি কোথাও থেকে নিয়ে আসো? না, আমি করাই, আগে ও কপার এটা কিনে তারপর পলিশ করে আচ্ছা, আলাদা। হ্যাঁ, কপারের জিনিসটা তৈরি করা জিনিসটা কেন? তৈরি করাটা কিনি। এবার তারপরে ধরো টাসেলটা করা, ওগুলো আমি তুমি নিজের মতন ডিজাইন করে 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 দিই। করো, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আর এমনিতে শাড়ি তুমি ডিজাইন করো? কিছু কিছু শাড়ি আছে আমার, কিরকম কিছু কি পার্টি ধরনের? ওয়্যার আছে সেগুলো আমার নিজের ডিজাইন আছে। হ্যাঁ, আর হ্যাঁ, আর কিছু যেমন জামদানি শাড়ি আমি উইভারদের বলে যে এই মোটিভটা আমার হবে পুরো শাড়িতে, সেরকম কিছু শাড়ি করে। তার মানে তো তোমাকে বাল্কে কিনতে হয়, মোটিভ করো মানে হ্যাঁ তো হ্যাঁ, অনেকগুলো শাড়ি। অনেকগুলো শাড়ি কিনতে আসে। হুম, তা তুমি তো নিজে এখনো পর্যন্ত অনলাইনে দেখাও না, যারা সবাই দেখায়। হ্যাঁ মানে, হ্যাঁ কিছুবার করেছি কিন্তু আমি খুব একটা স্বতঃস্ফূর্ত নই। হ্যাঁ মানে লাইভ করতে কিরকম একটা হেজিটেশন হয়, মনে হয় যে নিজের শাড়ি নিয়ে নিজে বলবো। কিন্তু আমাকে প্রত্যেকে বলেন যে অনিন্দিতা কেন লাইভ করো না, হ্যাঁ করলে হ্যাঁ। আমরা এত শাড়ি আছে আমরা জানিই না, দেখতে পাই না। হুম মনে হয় সবাই আসেন যারা, মানে তারা একবার ঢুকলে অন্তত 7-8টা শাড়ি কিনে নিয়ে যায়, মানে হুম। এত রিজনেবল লাগে ওদের সবার। কিন্তু আমি যেহেতু দেখাতে পারি না লাইভের থ্রু, তোমার এই সেইটা একটা ইন্টারেস্টটা কি করে প্রবলেম। গ্রো করলো? এটা মানে আমি ছোট থেকেই খুব সাজুনি, মানে হ্যাঁ, ইভেন আমি স্কুলে যেতাম আমার বন্ধুরা বলতো যে মানে তুই অনিন্দিতা, মানে আমার 9-10-এ শাড়ি পরতে হতো। হ্যাঁ, কোন তো স্কুল ছিল? আমার, আমি তো উলুবেড়িয়ায় বড় হ্যাঁ হ্যাঁ। হয়েছি, আমার ব্রাহ্ম একটা স্কুলে পড়তাম, মানিমন গার্লস বলে। তো ওখানে সাইকেল করে মানে স্কুল ও যেতাম, আচ্ছা, কিন্তু শাড়ি। প্রায় 45 মিনিট সাইক্লিং করতে হতো, শাড়ি পরতে হতো, শাড়ি আমার পাটে পাটে থাকতো। হুম হ্যাঁ, তো তখন বললাম, কি করে তোর থাকে রে, বিকেল অব্দি একই রকম শাড়ি আছে। তো আমি ছোট থেকেই খুব সাজুনি, টিপটাপ, আর যারা খুব সাজতো তাদের সাথে আমার বেশি ভাব হতো। আর হ্যাঁ। মা কি বকতো, বলছে তুই সারাক্ষণ বড়দের সাথে মিশিস কেন। তাহলে তোমার এটা এত বছর বাদে হলো কেন? মানে হয়তো তখনও তো মানে ফিল করিনি, মা আমি বিয়ের পরেও ইভেন হিরণকে সাজাবার জন্য ওর জিনিসপত্র কিনতে আমরা বম্বে থাকতাম। বিয়ের পরে আমি সে দাদারে আন্ধেরিতে ঘুরতাম, কোথা থেকে ফ্যাব্রিক কিনবো, এই মানে আমি বুঝিনি যে আমি ওটাকে এরকম ভাবে করতে পারি, মানে মানে ওইটার মধ্যে তোমার এ হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি ওকে, হিরণকে কি সাজাতাম, কি জামা পরাবো, ওখান থেকে ওই লেদার টাইপের ফিনিশের ওই মেটেরিয়াল কিনে আমি সব বানাতাম, মানে ও আচ্ছা। আমারই ডিজাইন করা জিনিসপত্র পরতো তখন। ও হ্যাঁ, তো ওর তো সেই মানে বম্বে থাকাকালীন তখন থেকে সিনেমা জগতে আসার ইচ্ছে। হুম। তো তো ফটোশুট করার জন্য সবগুলো করতাম আমি, মানে থ্রু আউট থাকতাম, মানে আচ্ছা, এই তোমাকে আমি হিরণের কথা আসবো। যেহেতু তুমি হিরণের স্ত্রী এবং সেটা নিয়ে একটা বড় ব্যাপার আছে, সেটা নিয়ে তো আমি আসবোই। তবু আমি জিজ্ঞেস করছি, তোমার এই বম্বে যাওয়াটা কি বিয়ের পরেই? বিয়ের পরে আমার তো বিয়ে হয়েছে, আমার তখন 18 বছর 2 মাস বয়স, ও বাবা। 2000 সালে। হ্যাঁ, হ্যাঁ, আমি 82 বয়স। হিরণও তো উড়ে বেরিয়েছে হিরণ না? উলবেরিয়ারই ছেলে। হিরণ আমার থেকে 6 বছরের বড়। হুম হ্যাঁ, তো আমাদের 2000 সালে বিয়ে। মানে এটা সব প্রথমে এটা স্পেসিফিক্যালি বলছি কারণ এটা নিয়ে অনেক কিছু কথা উঠেছিল। হুম। হিরণ কিন্তু তখন 6,000 টাকা মাইনে পেত। হ্যাঁ, কোথায়? মানে একটা একটা শিপিং এজেন্সিতে ও কাজ আহ, করতো। হ্যাঁ, খুব। আচ্ছা, ও কি এমনিতে মানে কোয়ালিফিকেশন কি বলো তো? ও তো রবীন্দ্র ভারতী থেকে ইংলিশে অনার্স গ্রাজুয়েট। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো এটাই আমি জানি। তারপরে একটা ম্যানেজমেন্ট করেছিল, সে হুম মানে ওই লজিস্টিক্স ম্যানেজমেন্টের একটা কোর্স করেছিল। হুম। হ্যাঁ, তারপরেও শিপিং লাইনে চাকরি করতো। তো প্রথমে একটা 6,000 টাকা মানে? 6,000 টাকা মানে হতো, আমি তখন বিয়ে করেছি। সেটা কোথায়, বোম্বেতে? না। না না না, তখন ডালহাউসিতে অফিস ছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো তো সেইটা যাত্রা শুরু, তার কিছুদিন পরে ও বম্বেতে রিলায়েন্স ইনফোকমে চাকরি পায়। এটা ভালো একটা চাকরি পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো তখন আমরা একসাথে চলে গেলাম 2003 বা 4-এ বোধহয় বম্বে চলে গেলাম। তো 2006-এ আমার মেয়ে হচ্ছে। কোথায় থাকতে তোমরা আমরা বোম্বেতে? নেরুলে থাকতাম, আচ্ছা, নবী মুম্বাই। নবী মুম্বাইতে। হুম, তা তুমি কি একদম হাউস ওয়াইফই ছিলে? একদম। আচ্ছা। আর একদম ডেডিকেটেড ছিলাম, শুধু হিরণ কি খাবে, কি জামা পরবে, ও কোনটা খাওয়া খেলে ওর ও তখন জিম করতে শুরু করেছে, তাহলে মাসেল তৈরি হবে, ও এসে এসে বলতো, আমি সেইগুলোর যোগান দিতাম। হ্যাঁ মানে আমার জীবন ঘুরতোই ওর পাশে। হ্যাঁ। তো এটাই জীবন ছিল তো।
তো তোমার এই জীবনটা তো অনেকটা এখন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তা একেবারে। তোমার ছোটবেলাটা একটু আগে শুনি, কিরকম উলুবেড়িয়ায় তুমি কোন স্কুল কলেজ করেছো? হ্যাঁ, আমার মা বাবা বিয়ের পরে থাকতো শিবপুরে, হ্যাঁ, এই বি কলেজের ওখানে। তো তারপর 5 বছর বয়সে আমি উলুবেড়িয়াতে যাই। তো ওখানে তারপরে স্কুলিং একটা মিশন স্কুলে পড়তাম, তারপরে একটা ব্রাহ্ম স্কুলে পড়েছি, হুম আর গার্লস স্কুল। মানে কোনো ছেলেদের সাথে কোনো রকম কোনো ইন্টারাকশন নেই। জীবনে শুধু বাবাকে পুরুষ হিসেবে দেখেছি, আর প্রথম পুরুষ হচ্ছে হিরণ আমার জীবনে। হুম হুম হ্যাঁ, এই হচ্ছে আমার জীবনযাত্রা। আমার তো 18-তে বিয়ে হয়ে গেছে তারপর। হুম। হ্যাঁ, তারপর থেকেই তো এই বাড়ির বিয়ের বাড়ির জীবন। মতেই বিয়ে হয়েছিল? হ্যাঁ, মতেই বিয়ে হয়েছিল, কারণ ও পড়াশোনায় বেশ ভালো ছিল, হ্যাঁ। ওখানে আমাদের স্কুলে ভালো রেজাল্ট করতো। আর এমনি শান্তশিষ্ট হুম এরকম ছেলে ছিল। হ্যাঁ, ব্রাহ্মণ ছিল, তখন ওই ব্রাহ্মণটা হুম। আমাদের বাড়ি থেকে খুব দেখা হ্যাঁ, হতো। কারণ তোমরা আমি ব্রাহ্মণ তো ছেলে। ব্যানার্জি ছিলাম। হ্যাঁ। আমাদের ওখানে ব্যানার্জি বংশের খুব নাম, আচ্ছা। উলুবেড়িয়াতে মোটামুটি যারা থাকেন জানেন। হ্যাঁ। তো ওই আর ওরা চ্যাটার্জি? ওরা চ্যাটার্জি, ওই দেখে আহ উম, ওরা চ্যাটার্জি নয় অ্যাকচুয়ালি, ওরা কি? ওরা অ্যাকচুয়ালি পান্ডে। আচ্ছা। ওর বাবা বাঁকুড়াতে পান্ডে ফ্যামিলি থেকে বিলং করে আর কি। হ্যাঁ। ওর বাবা এখানে চলে এসেছিল, এসে স্কুলেতে করে আর কি, স্কুলে চাকরি করতেন, ইকোনমিক্স এর টিচার ছিল। হ্যাঁ, তো ওর দাদা টাদা সবারই পান্ডে সারনেম। আর আচ্ছা, ওর ক্লাস 12 এর পর চেঞ্জ করেছে। মানে পান্ডে থেকে তো চ্যাটার্জি হওয়া যায় না? হওয়া যায় না, মানে ও করেছে চেঞ্জ। আচ্ছা, মানে ওই চেঞ্জ করা মানে যায় যে, একই মানে বিয়ে জাত, জাস্ট পদবিটা পাল্টানো। পদবি পাল্টেছে। ওর দাদারা কিন্তু পান্ডে ইউজ করে। আচ্ছা, এটা করা যায়? আমি জানি না, কোনো আইডিয়া হ্যাঁ, নেই। করা যায়। করা যায় করা না? যায়। আচ্ছা আচ্ছা। ও তারপরে? সবেতেই, তারপরে ক্লাস হ্যাঁ, 12 এর পর থেকে যত সার্টিফিকেশন সে তো সবেতেই করতেই হবে, চ্যাটার্জি চ্যাটার্জি করতে আছে। হবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এই তো তোমার ছোটবেলা কাটলো, হুম। তারপর তো তুমি বিয়ে করে বোম্বে গেলে। হ্যাঁ, বোম্বেতে গিয়ে তো বম্বে ভীষণ ভাল লাগতো। হ্যাঁ। মানে আমার স্বপ্নের ছিল, মানে আমি ছোটবেলা থেকে ভাবতাম যে বম্বে মানে মানে কলকাতায় আসতাম, যে মনে হতো যেন কি কি? বিশাল। হ্যাঁ। বাবা ওই পুজোর সময় শপিং করাতে আনতো, কি যে খুশি হতাম, সারা বছর অপেক্ষা করতাম। আর এসে আর বোম্বে ওই শহরটাও নাউন্স, তো। হ্যাঁ নাউন্সে ওই একটা বাবা প্যাটিস খাওয়াতো, তখন ভাবতাম যে কি এমন জিনিস এত সুন্দর, খুব ছোট হুম হুম তখন। বোনকে প্রায় মা কোলে নিয়ে আসতো আর কি। হুম হুম। ওইটা মানে জীবনের একটা বড় দিন ছিল, যে কবে পুজোর শপিং এ যাবো। হ্যাঁ হ্যাঁ। তারপরে তো মানে বোম্বে গেছিলাম, আমার সবসময় খুব মানে মানে ঝকঝকে অর্গানাইজ সব সুন্দর জিনিস ভালো লাগে। তো তুমি আমার ক্যাফেটা দেখে বুঝতেই পারছো। হুম হুম। তো আমি বোম্বে গিয়ে ভীষণ খুশি হয়েছিলাম। আর নবী মুম্বাই এত প্ল্যান্ড সিটি আর কি, তো খুব ভাল লাগতো। তো আর তোমরা তো এমনিতে বান্দা টান্দাতে ঘুরতে যেতে, কোথায়? বিচ টিচে নিশ্চয়ই যেতে। হ্যাঁ হ্যাঁ, অনেক ঘুরতে গেছি বেড়াতে। হুম হুম। তো গোয়াতে যেতাম, কাছেই তো তা গোয়া। তোমাদের ওই লাইফটা খুব সুন্দর কেটেছে। আমার আহ, বাচ্চা প্রেগনেন্ট হওয়ার পর অনেক গল্প আছে এর মাঝেও, মানে ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত প্রচুর আছে। ওটা হুম। বিয়ের পর থেকেই আছে, সেগুলো নিয়ে মানে খুব বিটার এক্সপিরিয়েন্স কিছু আছে। তো হিরণ সিনেমাতে সেগুলো, কবে থেকে আসতে চাইলো? ও যখন আমি বোম্বেতে? প্রেগনেন্ট হই তখন ও হরনাথদাকে একটা ছবি পাঠিয়েছিল, হুম হুম। পোর্টফোলিও, যে বলছিলাম না হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও করিয়েছিল। বোম্বেতে করেছিল। হ্যাঁ। তো এর সাথে আর একটা কথা, মানে আমি না আমার 10 বছর অব্দি, আমি বিয়ের মানে প্রায় 7-8 বছর অব্দি আমি কোনোদিন নিজের কোনো ছবি তুলিনি। মানে আচ্ছা। আমি নিজেকে এত ছোট ফিল করতাম, আর মনে হতো যে মানে মানে হিরণ এরকম আমার বর হয়েছে মানে কিনাই কি একটা ব্যাপার, আমাকে ওটা ফিল করানোও হতো। সেটার নানান গল্প আছে, নানান ভাবে। আর আমি বলতো ছোট্ট একটা মেয়ে, 18 বছর, হ্যাঁ। 2000 সালে আর এখনকার সালের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। অনেক অনেক। আমার মেয়েরা ম্যাচিওর, আমি দেখে অবাক লাগে। মানে আমার ওর 12 বছর বয়স হলে বোধহয় যেরকম ছিলাম, আমি 18-তে ওরকম ছিলাম। তো আমাকে কিন্তু সবসময় একটা ছোট ফিল করানো হতো। আমি এই জন্য নিজে সাজতামও না, শুধু ওরই সবকিছু করতাম। হুম আমি কোনো নিজের ছবিও তুলে নি, তুমি ভাবতে পারো। মানে আমার ওর ফটোশুট করতে গেছি, আর আমার তখন চুল একদম এই হাঁটু অব্দি, হুম এত হুম। চুল। তো তখন ওই সব ওর জামা ধরছি, এই করছি, তুমি আরো একটু ওখানটা মেকআপ লাগাও, এইসব করছি। তখন ওই ফটোগ্রাফার বলছেন যে তুমি জানো তুমি কত, হিন্দিতে বলছে, তুমি কত ফটোজেনিক। আমি বললাম না তো, একদম না, আমি ভালো না দেখতে। হুম। তখন বলছে তোমার কোনো আইডিয়া নেই তুমি কি ফটোজেনিক, বলে না আমার কটা ফটো তুলে দিয়েছিল। তখন আমার নিজেকে দেখে খুব অবাক লেগেছে, আরে আমাকে ফটোতে এত ভালো লাগে। তখন ওই অন্যরকমের লুকটা, বাচ্চা যেমন হয় আর কি। হ্যাঁ, তো আমি দেখে বেশ ভালো লেগেছে, একটু মনে হয়েছে যে হ্যাঁ মনে হয় আমাকে মানে তুমি ভালো নিজেকে লাগবে। ভুলেই গেছিলে? আমি নিজেকে ভুলেই গেছিলাম, আমি ভুলেই গেছিলাম। মানে আমি অ্যাকচুয়ালি গিভার অ্যাকচুয়ালি। মানে এখনো মানে আমি আমার, মানে আমার মেয়ে এই জন্য হয়তো আমাকে অনেকটা রেসপেক্টও করে।
তো আমি ভীষণ ডেডিকেটেড, মানে যার প্রতি ভালোবাসি আর কি উজাড় করে তার জন্য। আচ্ছা অনিন্দিতা, তুমি এবার তোমার কাছে আমি জানতে চাই যে আহ, এই যে তোমাদের সমস্যাটা শুরু হলো তোমার আর হিরণের মাঝখানে, এটা তুমি অনেক, তোমার প্রচুর ভিডিও রিলসে সবাই সব জেনে গেছে যে তোমাদের বম্বে থাকতে থাকতে এই সমস্যা হয়েছিল। না, বম্বেতেও একটা ঘটনা হয়েছিল, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম। তো মানে ঘটনা বিয়ের পর থেকেই কিছু না কিছু চলছে, ওর একটা এই প্রবলেম আছেই। হ্যাঁ, তো এমন নয় যে এটা আজকে নতুন ঘটনা, এরকম কিছু নয়। সেটা আমি ওই নিজের, বলে না নিজের গায়ে উপরে থুতু ছেটালে নিজের গায়ে পড়ে, সেটা আমি ওই বিষ গেলার মতন করে বিষ গিলে গিলে নিজের সংসার বড় করছি করে সেটাকে রেখে এত দিন বাড়িয়েছি। আমি সহ্য করেছি, মানে তার মাঝখান থেকে ও যেমন আমি ফ্যামিলিটা রাখবো বলে যা যা স্যাক্রিফাইস করেছি, ও ঠিক উল্টোটা কোনো স্যাক্রিফাইস করেনি, জাস্ট ওয়ান লাইফ ওয়ান চান্স এই কথা বলে নিজের জীবন মানে ভরপুর ভাবে এনজয় করেছে। আচ্ছা, এই ওয়ান লাইফ ওয়ান চান্স এখন খুব উঠেছে। হ্যাঁ, খুব উঠেছে। হ্যাঁ, কারণ হ্যাঁ, আমি যেমন এখনো বিশ্বাস করি আমি যে সহ্য করেছি এই 25 বছর জীবনে, মানে শাস্তির ফল আর কি, এটা আমি ভাবি যে আমার আগের জন্মের পাপের প্রায়শ্চিত্ত করেছি আর ওটা শেষ হয়েছে। আমি যে ইনাফ, মানে 25 বছর আমার জীবনে আমি পুরো এই হিরোয়ের সাথে থেকে যে টক্সিসিটি ফেস করেছি এটা শেষ করেছি, আর একটা আমার নতুন জীবনের শুরু, এটা আমি বিশ্বাস করি যেমন। আর আজকালকার কিছু লোকের বক্তব্য হচ্ছে যে ওয়ান লাইফ ওয়ান চান্স, তাতে বিশ্বাস করে, তাই যা কিছু করে দেওয়া যেতে পারে নিজের ফুর্তির জন্য। আমি কিন্তু এখনো এই তুমি এই যে কথাটা বললে ওয়ান লাইফ ওয়ান চান্স, লেটস জাম্প, এই যে ব্যাপারটা একটা এসছে, মানে এটা অনেকেরই দেখি ইয়ে স্টেটাসে থাকে, অনেকেরই এটাতে থাকে, মানে কিরণ অলওয়েজ এই কথাটাই বলতো, ওয়ান লাইফ ওয়ান চান্স, আমাকেও বলতো যে তুমিও করো। কিন্তু মানে কথা হচ্ছে যে মানে তুমিও করছো আমিও করছি, আর মাঝখান থেকে আমার সন্তান আর আমার সংসারটা ভেসে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু সংসারের কনসেপ্টই নয়। আমার মনে হয় যারা এতটাই বোহেমিয়ান জীবনযাপন করতে ভালোবাসে তাদের কোনো সম্পর্কেই থাকা উচিত না, তাই না? একটা আলাদা থাকে। হ্যাঁ, আলাদা একা একা থাকা উচিত। তাদের গায়ে কিন্তু কেউ মানে তুমি যখন বিয়ে করছো কিন্তু অনেকগুলো দায়িত্ব নিয়ে বিয়ে করছো। এই যারা বিয়েও করেনি তাদের উদ্দেশ্যও আমি এটা বলবো, বিয়ে মানে কিন্তু অনেকগুলো জিনিস। এবার এই এটা না ওয়ান চান্সটা বুঝে, যদি মাঝপথে মনে হয়, আর শোনো না, সবচেয়ে নিবেদিত হাস্যকর, মানে ছেলেরা প্রথমত সম্পর্ক রাখতে জানে না আর তারাই বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। মানে আমি অ্যাকচুয়ালি আমার পুরো ম্যারিটাল লাইফে বিয়ে বলতে মানে আমি যা আমার বন্ধুদের দেখেছি বা চারিপাশে আমার মামা মাসিদের জীবনযাপন, যা বরের থেকে তারা যা পায় বা একটা মিউচুয়াল যে মানে ভালোবাসার আদান প্রদান, সেটা তো আমি পাইনি। তো মানে আমার বরং আশা রাখা উচিত যে আর একটা বিয়ে করার, আমার সেটা নেই। কিন্তু যারা অ্যাকচুয়ালি সম্পর্ক রাখতে পারে না তারাই আবার বিয়ে করে, আমার এরকম হাসিও লাগে। না তুমি বলছো যে 7 বছর তুমি বোম্বেতে খুব ভালো ছিলে, তা তোমাদের চার 4 বছর ছিলাম। খুব ভালো ছিলে। হ্যাঁ, মেয়ে হওয়ার পর থেকে জিনিসটা পাল্টেছে। হ্যাঁ, মেয়ে হওয়ার পর থেকে আরো আরো বেড়ে গেছে, হ্যাঁ। অনেকখানি বেড়ে গেছে। সেগুলো তারপরে তো ফিল্ম জগতে এসছে না, ওখানে তো পুরো ওপেন আর কি সবকিছু। ওর ফিল্ম জগতে আসাটা কি করেছিল গো? ওই বম্বে থাকাকালীন আমি যখন হ্যাঁ, বললে প্রেগনেন্ট হই, হ্যাঁ হরনাথ দাকে। তখন হরনাথ দাকে ও ফটো পাঠিয়েছিল, দেখে পছন্দ হয়ে নবাব নন্দিনীর জন্য এ করেছে। তখন তো দেখে শুরু হ্যাঁ, হয়েছে। তখন ইয়া হয়ে গেছে, ইয়া নভেম্বরে হয়েছে 2006। তো তারপর আমরা ওকে ছোট্ট একদম ওকে নিয়ে তারপর কলকাতা চলে আসি। মানে তখন পুরোপুরি শিফট করে গেল। হ্যাঁ, আমি মার কাছে থাকতাম, ও থাকতো ও তো অনেকগুলো বেহালায়। ছবিও করেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো পর ছবি পর করেছে, পর 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 অনেকগুলো ছবি কোয়েলের সঙ্গে করেছে। ওর দুটো হিট সিনেমা নবাব নন্দিনী আর ভালোবাসা। হ্যাঁ, তারপরে ওর কি হলো যে ওর একটু মানে বেঁকে গেল ক্যারিয়ারটা? যেমন ওই ক্লিক করে না, মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে সিনেমাটা তো ওই একজন হিরোর উপর ডিপেন্ড করে না, একটা তো টিম পুরো ওয়ার্ক। team, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে গল্প আছে সেখানে, ডিরেকশন আছে ডিরেক্টরের, তো সব মিলিয়ে হয়। তো সেইভাবে ভাগ্য ক্লিক করেনি আমি বলবো রাদার। হ্যাঁ, তো ও যে ধরো আজকে মানে ধরো আরবানাতে ফ্ল্যাট কিনেছে, ওটা তো ওরই, তোমাদের নিশ্চয়ই আমাদের তিনজনের নাম। তিনজনের নামে। এবারে তুমি তোমার তোমার মেয়ের আর হিরণের নামে, তাই তো? এই আরবানাতে ফ্ল্যাট কিনেছে, আরো নানা জায়গায় তুমি বলছো নানা রকম প্রপার্টিজ আছে, আর একটা ফ্ল্যাট আছে। আর একটা ফ্ল্যাট আছে। তো ও ধরো সিনেমা টিনেমা করে যাই করে হোক একটা উপার্জন তো করেছে, সেই উপার্জনের সঙ্গে তো তুমি তখন প্যারালালি যুক্ত ছিলে। ব্যবসাও করেছে। আচ্ছা, ব্যবসা কি ব্যবসা করতে একটা ছিল? টেলিকমের ব্যবসা ছিল। আচ্ছা। হ্যাঁ, তারপরে কিছু
গভর্নমেন্টের কিছু একটা টেন্ডার বা ওরকম কিছু একটা সাথে রিলেটেড ওরকম একটা ব্যবসা ছিল ছিল আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো তুমি আমাকে একটা কথা বলো, যে এই যে তোমাদের মধ্যে সমস্যাটা শুরু হলো বম্বে থেকে খানিকটা, কলকাতায় এসে এই সমস্যাটা মানে তুমি মানে এটা নিয়ে কি তোমাদের মধ্যে বেড়ে অনেক গেছে। টাসেল হতো? হ্যাঁ, হতো। আমি না হতে হতে তারপরে এরকম হয়ে গেছিলাম যে আমি ওটাকে ধরে নিয়েছিলাম, মানে এইটা এটা এবার আমি না ক্লান্ত হয়ে পড়ছিলাম এই ঝগড়া আচ্ছা, করতে করতে। তারপর আমি মানে কি তুমি করতাম, ফোনও যেমন দেখতাম না, ফোন পড়ে থাকলে ফোনটা দেখলে আমার আতঙ্ক হতো। আমি যদি মনে হতো যে কোনোদিন কিছু দেখেও ফেলি ফোনটায়, মানে ওতে আমি কষ্ট পাবো, ওর তো কিছু হবে না, আমি ওটা মানে ইগনোর ও সেটা করতাম। ভয় করতো না যে তুমি দেখে ফেলবে? না, ও জানে মামাই আর দেখবে না। ও বুঝে গেছিল এ এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এ আর ফোন দেখবে না, এ দেখলে এ নিজেই কষ্ট পাবে, ওর তো কিছু হবে না। হুম। ও ওর বোহেমিয়ান জীবনই কাটিয়েছে সারা জীবন। আর আমি জীবনের সমস্ত দায়িত্ব, সংসারে যা যা দায়িত্ব থাকে সব এ দেখো থেকে ও যে তো পালন একটা করেছে। হিরো, ওর তো একটা দেখো যতই বলো হিরণ না, তো ও একটা কদিন আগে হিরণ আমার মেয়েকেও বলেছে যে ও তো একটা হিরো, ওর মা একটা অ্যাকচুয়ালি সবই করেছে, আমি কিছু করিও নি, মানে সংসারে ও জাস্ট আর্নিং করা ছাড়া আর কিচ্ছু করেনি। হুম। বাট সংসার তো অ্যাকচুয়ালি ওরকম হয় না, মানে তুমি ইমোশনাল দিকই বলো, ওর বাড়ির দাদা বৌদিরা এলেও আমাদের বাড়িতে, বা দিদিরাও এলে, তারা কোথায় থাকবে খাবে, আমি কোথায় বেড়াতে নিয়ে যাব, সমস্ত আমার, ইচ অ্যান্ড এভরিথিং আমার করে। ও টাকাটা দিয়ে দিত। ও কোনো কিছুর মধ্যে থাকতো না, ও হুম। শুধু নিজের জীবন নিয়েই থাকতো, নিজের কেরিয়ার, ওই নিজের ফিনান্স হ্যান্ডেল করতো কে? ও ওইগুলো ও করতো। করতো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা তো সিএ করে দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে সুগার ড্যাডি, তুমি এক্ষুনি কিছুক্ষণ আগে বলছিলে যে একটু বয়স্ক লোকেদের সঙ্গে অল্প বয়সী মেয়েরা একটু বেশি ইনভলভ হতে চাইছে আজকাল, এবং অনেকে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, তারপরে তারা ইয়ে করছে না, মানে তাদেরকে ব্ল্যাকমেল করছে এই সমস্ত টমস্ত, হ্যাঁ। তো বলছিলে যে তুমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিছু হুম। বলতে চাও, তো সেটা বলো। হ্যাঁ, মানে এটা তো এখন নতুন ট্রেন্ডই বলবো আর কি, কারণ যে হারে বেড়ে চলেছে এটা, মানে তুমি দেখো, আর খুব মানে এটা তো বেসিক্যালি আমরা কি করছি, সোজা পথ খুঁজি। এই যে আমি 43 বছর বয়সে এসে যে নিজের ব্যবসা শুরু করেছি, সারা দিন কাজ করে যে ক্লান্তি নিয়ে আমি বাড়ি ফিরি, আর একটা মেয়ে ধরুন একজন বয়স্ক একজন লোককে ধরেছে, বেশ প্রতিপত্তি সম্পন্ন, তাকে ধরে তার একটা স্মুথ জীবনযাপন চলছে, বিদেশে বেড়াতে যেতে পারছে, হ্যাঁ, তাকে নিজের কেরিয়ার নিয়ে কিছু ভাবতে হচ্ছে না, মোটা অঙ্কের টাকা তার কাছে ঢোকে মাস গেলে। হ্যাঁ, তো এরকম জীবনযাপন কে চাইবে না বলো তো? হুম। এখন মানে কলেজে মানে এবার পার্থক্য হচ্ছে যে আত্মসম্মানটা এখন এরকম এইটুকু হয়ে উঠেছে, মানে এটা খুব কম সংখ্যক মেয়ের রয়েছে, আর 90%ই চলে গেছে যে খুব সোজা পথে টাকা ইনকাম করা। হ্যাঁ, তো সেই আমি জায়গা থেকে কিছুদিন আগে গোবিন্দ, সরি তোমার কাটছি, গোবিন্দার স্ত্রী হুম, বম্বের, হ্যাঁ, হুম, উনি দেখছিলাম বলছিলেন, বলছিলেন রাইট, হ্যাঁ, যে এখন মানে বাচ্চারা মানে এটা ইয়াংস্টার্স। 90%, 90%। কি বলছো? হ্যাঁ, আমার মেয়েকেই বলেছে কে? হ্যাঁ, আমার ইভেন আমার মেয়ে একদিন এসে গল্প করছিল যে এইটা জানো তো মা, আমি রিসেন্টলি কিছু আমার বন্ধুরাও আলোচনা করছে শুনছিলাম যে এরকম তাদেরও এরকম বয়স্ক লোক পছন্দ আর কি। হুম। হ্যাঁ, তো ইভেন আমি এটাও, মানে আমার এটা একটা রাগ আছে মানে মিডিয়ার লোকেদের ওপর, আমার মেয়ের সাথে এই ঋতিকা গিরির ফটো জুড়ে জুড়ে ওরা পোস্ট করছিল। আমি বলে রাখি যে আমি আমার মেয়েকে না এত মানে নিম্ন স্তরের মেয়ে বানাইনি, আপনারা এইটুকুনি আমার জন্য করবেন যে ওর সাথে অন্তত আমার মেয়ের ছবিটাকে অ্যাটাচ করবেন না। ঋতিকা মানে যার সঙ্গে হ্যাঁ, 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 এখন ওর বিয়ে মা হয়েছে বাবা বলে বলে। যেভাবে, হ্যাঁ, যেভাবে ওকে বড় করেছে, একটা 17 বছর বয়সে একটা মেয়ে একটা এরকম এত 50 বছরের লোকের সঙ্গে গিয়ে হঠাৎ করে, বিবাহিত লোক, হুম। এই এই বিয়েটা তো নয়, এই 2025 সালে হয়েছে, করেছে, যেটাও আবার মানে আইন অযোগ্য, এটা তো করা যায় না, ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, যার কাজই হচ্ছে যে সমস্ত আইনের বিরুদ্ধ কাজকর্ম করা, তার সাথে প্লিজ আমার মেয়ের ছবিটা দেবেন না, আমার অনুরোধ রইল আপনাদের প্রতি। আমার খুব ওইটা খুব লাগে আমার কোথাও, আমি আমার মেয়েকে এরকম বানাইনি, আমি আমার মেয়েকে অনেকটা ওপরে তোমার মেয়ের বয়স কত? আত্মসম্মান আমার মেয়ের বয়স 19 বছর 2 মাস, 4 মাস। আর ওই ওই মেয়েটির বয়স? ও হচ্ছে 2 বছরের বড় হবে, 2 থেকে 2.5 বছর। হ্যাঁ, মানে আমার সাথে হিরণের এটা নিয়েই শুরু, তো মানে আমি এতদিন সহ্য করছিলাম করছিলাম করছিলাম, মানে ওই যে বলে না নার্সিসিস্ট আর এমপ্যাথের একটা এমন সম্পর্ক, পারফেক্ট, অ্যাকচুয়ালি পারফেক্ট বলা হয়, কারণ নার্সিসিস্টরা শুধুমাত্র নিতে জানে, আর এমপ্যাথ হচ্ছে শুধু দিতে জানে। প্রেডিটাস আর প্রে এর মতো আর কি, হ্যাঁ, খাদ্য একদম, খাদক। হ্যাঁ, খাদ্য খাদক সম্পর্ক, আমি শুধু দিয়ে যাবো দিয়ে যাবো দিয়ে যাবো, একদম নিয়ে যাবে। কিন্তু আমার ওই ঘোরটা ভেঙেছে যখন দেখেছি আমার মেয়ের বয়সী মেয়ে, তাহলে না, এটা তো আর নয়, মানে আমি তো এই মানসিকতার মেয়ে নই।
যে এটা মেনে নিতে পারবো। এটা নিয়ে আমার অনেকে কবি সাহিত্যিক অনেকেরা বলবে যে প্রেম তো যে কোনো বয়সেই হতে পারে, তুমি এটা ভুল বলছো। হ্যাঁ, হতেই পারে, একটা বাচ্চা মেয়ের সঙ্গে একজনের 50 বছর বয়সী লোকের প্রেম হতেই পারে। হ্যাঁ, তো সেই সেই সবে যাব না। আমি শুধু এটা বলবো, আমি ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার নিজের একটা আদর্শ আছে, তার সাথে ম্যাচ করে না, সেই জন্য আমি থাকবো না, সবচেয়ে বড় কথা। হুম আর আমি আমার এই আদর্শতেই আমার মেয়েকে বড় করছি। হুম আমি এটা হিরণকেও প্রশ্ন করেছিলাম যে তোমার মেয়ে যদি এরকম একটা লোকের প্রেমে পড়ে কি করবে, তখন আমাকে বলেছিল তোমার লজ্জা করে না মা হয়ে এই কথা বলছো? তাহলেই তো সব প্রমাণ হয়ে যায়, যেটা ও নিজে করে অ্যাকচুয়ালি। ওর সঙ্গে এটা এই এই মেয়েটিকে নিয়ে কোনো তোমার মধ্যে কথা কথা হয়েছে? হয়েছে, হ্যাঁ কথা হয়েছে। যদি পারো শেয়ার করো। কথা হয়েছে মানে এটা নিয়ে তো একটা বড় গল্প আছে। মানে আমি কেন এতদিন চুপ করেছিলাম, সবাই বলে তো যে আপনি মানে ছেলেরা, মানে যারা হিরণেরই পথের যারা ছেলেরা আমাকে অনেক প্রশ্ন করেন যে আপনি কেন বলেননি, এতদিন তো খুব ভোগ করছিলেন। আরে ভোগ করছিলেন মানে আমার নিজের সংসার, এটা 2000 সাল থেকে 25 বছর ধরে আমি এটা গড়ে তুলেছি। ভোগ মানেটা কি? মানে যা কিছু আমার এফোর্ট নেই তার কোনো ভ্যালু নেই। এই যে ভোগ করার মানেটা কি? মানে হিরণের যা কিছু আমার মেয়ে, আমাদের দুজনের সন্তান সে পাবে, এটা আমাদের সংসার, সেটাই তো স্বাভাবিক, আমরা তো তাই জেনে বড় হয়েছি। হুম মানে যারা এগুলো প্রশ্ন করে তার বাবা মারা কি এটাই করে নাকি আমি ঠিক জানি না। না না, 3-4 বছর বাদে একটা গ্যাপ হয় সেটা আলাদা কথা, হ্যাঁ 25 বছর ইজ লং টাইম। হ্যাঁ, একদমই হ্যাঁ বিশাল সময়, জীবনের অর্ধেক সময়। মানে আমি 18-তে বিয়ে করেছি, বেশিটা সময় হিরণের সাথে থেকেছি। হ্যাঁ, ওই তো বিষয়টা। এটা নিয়ে যখন শুরু হয়েছিল যে এই ঘটনাটা আমি জানতে পেরেছিলাম, তারপরে আমি ওকে প্রশ্ন করতে, ও আমাকে বলতে শুরু করেছিল, এখানে আলোরাতে এসেছিল ঠিক এখানটায় বসে আমাকে বলছিল মামাই তুমি, আমি এতদিন তোমাকে ভয়ে বলতে পারিনি, তুমি জানো আমাকে ও ব্ল্যাকমেল করে। আচ্ছা। হ্যাঁ, তো আমি এই গল্প শুনে চুপ করেছিলাম এতদিন। আর সামনে ভোট আসছে লোকসভায়, আমি দাঁড়াবো, দেবের এগেনস্টেই দাঁড়াবো, তুমি চুপ করে থাকো, কিছু বলো না। কারণ ওকে আমি যদি মানে খুঁচাই আর কি, ও কিন্তু এমন কিছু করবে তাতে আমি বেশি ফেঁসে যাব। তো তো তাহলে আমি মানে আবার বিধানসভার টিকিট পেয়েছে তো আবার। হ্যাঁ, মানে আমি 2000 লোকসভায় যখন দাঁড়িয়েছে তখনও কিন্তু আমি অ্যাকচুয়ালি পিছন থেকে ওকে সাপোর্টই করে গেছি। হুম 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 মানে আমি আমার যন্ত্রণা চেপে, অপরাধ চেপে অন্যায়ই করেছি, কিন্তু আবার ওর ভালো করতে চেয়েছি, যে না আমি ওকে মানে একই আমার বিপদে একই একটা ফেলবো না। ফ্যামিলি ভেবে। এই বিপদে ফেলবো নাটা, এটা আমি থ্রু আউট 25 বছর ধরে আচ্ছা, করছি। তুমি একটা জায়গায় বলেছো যে আমি দেখবো মনোনয়নে কার নাম লেখে হুম, স্ত্রী হিসেবে, সেটা কবে জমা দেওয়ার? মনে হয় 8 বা 9 তারিখের লাস্ট ডেট। হুম, মানে হাতে এসে গেল হ্যাঁ যে মনোনয়নে কার নাম লেখে। এর হ্যাঁ, মধ্যে তোমার আর হিরণের কথা হয়েছে? না একদিনও কথা হয়নি। হুম, এই ঘটনাটা হওয়ার পর থেকে একদিন কথা হয়নি। মেয়ের সাথে কথা হয়েছে। এই ঘটনাটা যখন চলছে একবার মেয়েকে বলেছিল যে আহ, মা যা দেখছো সব সত্যি না। আমি এটা জানি না মানেটা কি। আচ্ছা, মেয়েকে বলেছিল মা যা দেখছো তা সত্যি না। ওর একটা ফিল্মের কেরিয়ারটার মানে প্রায় শেষ হয়ে যাওয়ার একটা ফ্রাস্ট্রেশন কিন্তু আছে। আছে তো, অবশ্যই আছে। ওর একটা দেবের সঙ্গে একটা হ্যাঁ, একটা হুম। সমস্যা আছে। দেবকে নিয়ে অনেক কথা বলে, তাই না? তোমার সঙ্গে কোনো কিছু আলোচনা করে? না সে তো আছেই, মানে যেহেতু ওরা এক সময় উঠেছিল, তো সবারই সবার নিজেকে খুব ক্যাপেবলই মনে হয়, ওরও তাই মনে হয়েছে হুম যে সেখানে দেব এতটা জায়গা উঁচুতে চলে গেছে, ও পারেনি। হুম হ্যাঁ, তো অনেকটা, হ্যাঁ অনেকটা ভাগ্য, হুম, অবশ্যই সেটা আমি বলবো। মানে আমি নিউট্রাল গ্রাউন্ডে দাঁড়িয়েই বলছি, কিরণ হ্যাঁ আমার হ্যাঁ হাজবেন্ড বলে বা দেব দেব একজন মানুষ হিসেবেই বলছি। তাছাড়াও অনেক কিছু স্ট্র্যাটেজি থাকে, পিআর থাকে থাকে, হুম, হুম, হুম। সেইগুলো আমার মনে হয় যে দেবের অনেক অনেক বেটার, বেশি, হ্যাঁ। অনেক বেটার। হ্যাঁ আর ওর একটা বড় ইয়ের হাত হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, মানে বড় প্রোডাকশন হাউস থেকে শুরু সেটা করে। সেটা ওর ওপর ছিল না ওই হাতটা। সেটা তখনও তৈরি না হয়নি ওরকম। তৈরি হয়নি, না ওটা হয়নি, কিছু একটা টাসেল ছিল। আচ্ছা, হ্যাঁ, সেই সব কারণেও ভাগ্য বা সবকিছু মিলিয়ে একটা ফ্রাস্ট্রেশন তো ছিলই। মানে একই সঙ্গে দেব আর হিরণের হ্যাঁ উত্থানটা, হ্যাঁ, সেখানে সেখানে দেব দেব এতটা উঠে গেল, গেছে। হিরণ হ্যাঁ অলমোস্ট হ্যাঁ, অনেকটাই চাপা। অনেকটা। তো আর এখন তো মানে যেহেতু কোনো কেরিয়ারই নেই, ফিল্মের হ্যাঁ, কেরিয়ার কিছু নেই। না, এখন তো পুরোটাই পার্টি পলিটিক্যাল পার্টি পার্টি। পার্টি। হ্যাঁ, তো তোমার আর দেবের তো মুখোমুখি ফ্ল্যাট, হ্যাঁ হ্যাঁ সেটা একটু একদম। বলো কিরকম তোমাদের অভিজ্ঞতা। হ্যাঁ মানে আমার সাথে দেবের বহু বছর আগে একটা দাদুলদার ওখানে, প্রিয়া সিনেমার দাদুলদার ওখানে একটা পার্টিতে, দাদুলদারই বার্থডে পার্টিতে দেখা হয়েছিল, একসাথে আমরা নেচেছিলাম, সেই মানে ফেস টু ফেস দেখা কথা।
তারপরে আরবানাতে আমার সাথে ও ও বেশি দিন নয় বোধহয় 2-3 বছর এসছে হ্যাঁ, আরবানাতে। তোমার সঙ্গে আমার সাথে এখনো দেখা হয় না, মানে ভাবা হয়নি যায়? না। ও একই ইভেন floor, সামনাসামনি পুজোতেও বোধহয় নামে না। শুভশ্রী রাজদার সাথে প্রায় দেখা হ্যাঁ, হয়, ইভেন আমি শুভশ্রী একসাথে জিমও করি, হ্যাঁ। রাজদার সাথেও দেখা হয়, ওর সাথে দেখা হয়নি। আচ্ছা, 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 আচ্ছা। তো আমি শুনেছি দেবের খুব সুন্দর ফ্ল্যাট। সুন্দর ফ্ল্যাট। তোমারও খুব সুন্দর আমি ফ্ল্যাট। না, দেবের আরো সুন্দর, হ্যাঁ হ্যাঁ, আমারও সুন্দর। হ্যাঁ। আর দেবের ফ্ল্যাট মানে আমি দেখতে পাই যখন পার্টি হয়, আলো জ্বলে প্রচুর, ওর একদম টপে পেন্ট হুম, হাউসের ফ্ল্যাট, পেন্ট হাউস আর কি কিনেছে। তো হুম, 2টো ফ্লোর ওর। হুম। তো ওটা দেবের মা বাবাকে দেখি, তো হ্যাঁ, মর্নিং ওয়াক করে দেখি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সহজ পথে টাকা ইনকাম, আর কিচ্ছু না। হুম, যে একটা ব্যবসা করতে গেলে যা ডেডিকেশন লাগে, যে সাপোর্ট লাগে, মানে প্রচুর কিছু, অনেক কিছু, সেটা নিয়েই যে একটা করতে হয় আর কি। তো সেখানে এটা পথটা তো খুব সোজা পথ, হুম, হুম, খুবই সোজা পথ। হুম, একটুখানি আত্মসম্মান বিসর্জন দিলে যদি এতটা কিছু পাওয়া যায়, আমার মনে হয় না যে মানে যারা এগুলো করে তার আশেপাশের পাড়া প্রতিবেশী লোকেরাও তাকে কিভাবে দেখে, তো সে ওগুলোকে গ্রাহ্যও করে বলে মনে হয় না আমার। হুম, হ্যাঁ, হুম, হুম। তো সেগুলোকে বিসর্জন দিয়ে আমার, হ্যাঁ সেটা আমি তোমাকে আর একটা কথা বলতে চাই, যেখানে বলছিলাম যে হিরণ, আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার মেয়ে যদি এরকম করে তাহলে কিরম লাগবে, হুম, ও যখন বলেছিল যে তোমার লজ্জা করে না মা হয়ে এই কথা বলছো, তো এখান থেকেই এখনো পুরোটা সমাজের চরিত্রটা বোঝা যায়, যে যে নিজে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে না কিন্তু সে সেটা নিজে করে, হুম। সেটাই সবচেয়ে বড় কথা নয় কি? এটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, মানে হ্যাঁ। সে নিজেই কিন্তু এটাকে কোনোভাবেই নিজের ব্রেন থেকে মেনে নেয় না, তো অ্যাকসেপ্টও করে না। তুমি এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা তো একটা মানে জটিল পরিস্থিতি। এখনো বিধানসভার মানে টিকিটও পেয়ে গেছে, প্রচারও করছে। তো এই সময় তুমি এখন কি করবে বলে ভেবেছো? আমি তো এখনো ভেবে চলেছি, কিছু করিনি, এখনো স্টেপ কিছু নিইনি। দেখা যাক সামনের দিনে কি হয়। আর আমি আপাতত আমার এই এখন ওই নববর্ষ সামনে, এখন চৈত্র সেল দিচ্ছি আলোরাতে, সেই সব নিয়ে খুব খুব ব্যস্ত আছি। এটা হয়ে গেলে কি তুমি ডিভোর্সের দিকে হাঁটবে? হাঁটতে পারি। না মানে এরপরে ডিভোর্সের দিকে হাঁটা ছাড়া আর আর কি তো হতে কোনো পারে? উপায় নেই, না না, আর তো কোনো পথও নেই। হ্যাঁ। সেটাই উচিত, মানে যার আত্মসম্মান আছে তাই তো করা উচিত। এবার আমাকে তুমি বলো, এই যে প্রপার্টি, হুম। অনেকেই যেমন বলে ধরো যে খোরপোশ হিসেবে একটা ছোট অঙ্ক ঠেকিয়ে দেওয়া বা একটা ফ্ল্যাট দিয়ে দেওয়া, এইটা নিয়ে কখনো তোমাদের মধ্যে কোনো না, কথা হয়েছে? আমাদের মধ্যে এই একটা আমার খুব প্লাস পয়েন্ট, যেটা আমি প্রতিবার বলেছি, মানে অনেক নেগেটিভ কথার মধ্যে যেমন এটাও পজিটিভ। ও কিন্তু মানে আহ, অদ্ভুত এই ব্যাপারটা, মানে প্রথম থেকে যা যা প্রপার্টি করেছে সবেতেই কিন্তু আমার নাম আছে। হুম, হ্যাঁ, যেটা অনেকেই করে না, সেটাও ঠিক। হুম। মানে নিজের নামেই ফ্ল্যাট কেনা, আমার আমার এখানে ইভেন এই ঘটনাটার পরে প্রচুর মেয়েরা এসছে আমার কাছে। বলছিলে? হ্যাঁ, তারা এসে বলেছে যে আমার সেম অনিন্দিতা, সেম ঘটনা, আর এই বাচ্চা মেয়েদের নিয়েই ঘটনা। মানে হুম, আমার অবাক লাগছে, এটা হুম। পুরো ছেয়ে গেছে কিন্তু সমাজে। হ্যাঁ, সমাজে এটা হুম, ছেয়েছে, হ্যাঁ। ছেয়ে গেছে। তো এটা আমি একাই নয়, তারা না। ইভেন আমাকে এটাও বলেছে, অনিন্দিতা দিদি তুমি কিন্তু থামাবে না, এই যে যুদ্ধটা শুরু করেছো এটা থামিও না, তাহলে হ্যাঁ। কিন্তু আমরাও হেরে যাবো। এরকম আমার মানে ফেসবুক ভর্তি। ও কোনোদিনও কোনো মানে ব্যাংক অ্যাকাউন্ট বলুন, তারপর সবই আমাদের দুজনের দুজনের। ইভেন মা আমাকে কখনো যদি বলতে যে তুই তো নিজের অ্যাকাউন্ট কর, মানে আমি কোনোদিন ব্যাংকিং সব কিছু হুম, দেখিও নি। হুম, তখন আমি বললাম এগুলো আমি, তখন কি বলে হিরণ বলেছে কেন তুমি ওকে আলাদা করছো, বলছো কেন করতে, মানে আমাদের তো সবই দুজনের, যা আমার তাই তো ওর। হুম। এটা সারা জীবন বলেছে, ইভেন তাহলে ওর সব করেওছে। মানে মানে এই যে আমাদের ধরুন আগের একটা ফ্ল্যাট আছে, যে এই ফ্ল্যাটটা সবই কিন্তু আমাদের দুজনের নামেই করেছে। আর এই বুটিকটা তুমি একা করেছো? এটা আমি একা করেছি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আমি আমার কিছু মানে নিজের জমানো টাকা, মানে আমি 7 বছর আগে বিশ্ববাংলায় চাকরি করেছি। ও আচ্ছা, হ্যাঁ, দিদির বিশ্ববাংলায় ছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সেই টাকা জমানো এখন তো ছিল। বুকুন করে। হ্যাঁ, মানে বুকুন তখনও করতো। ও তখনও হ্যাঁ, করতো? তখনও ছিল। ও, হ্যাঁ, তো মানে জয় গোস্বামীর হ্যাঁ মেয়ে। জানি জয় বসু। হুম। তো কি বলে, তো আমার কিছু সেই টাকা জমানো ছিল, সেই টাকা দিয়ে এটা শুরু করেছি। এটা ভালো করেছো, এটা ভালো হ্যাঁ, করেছো। আমার মনে হয়েছে যে সারা জীবন এই অন্যের জন্য করে করে, তারপরে আমি যখন দেখলাম যে এত ডিভোশন, এত কিছু ডেডিকেশনের পর আমার হাতে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নেই। হুম, মানে যাকে আমি ভেবেছিলাম যার সাথে বাকি জীবন কাটবে, সে তো হঠাৎ করে একটা দিন দেখছি পাশে নেই। হুম, হুম, তাহলে হুম। মানে এই এত এফোর্টের তো কোনো আচ্ছা, ভ্যালুই ভালো নেই, কথা। ওটা তো আমার নিজেকে দিতে কাটবে। একটা কথা বলি, এর মধ্যে হিরণ একটা সেই সময় বলেছিলাম যতদূর মনে হচ্ছে, যখন এই
ওর ওই বিবাহিতের যে ছবিটা হুম। পোস্ট করেছিল, ওই মেয়েটি বোধহয় করেছিল। না, হিরণেরই প্রোফাইল থেকে হয়েছে। হিরনের প্রোফাইল থেকে পোস্ট করেছে, ইনস্টাগ্রাম হ্যাঁ। থেকে, হ্যাঁ। তো যদি হিরণ পোস্ট করে থাকে তাহলে আমি হিরণই পোস্ট করেছে বলবো, ওদের ওই বিয়েটার ছবিটা। তো তখন নাকি হিরণ কি একটা ফোনে একটা টেলিফোনিক একটা কনভারসেশন ফেক না, হতে সেটা পারে। হিরণ করেনি, আবার সেটা আবার ওই মেয়েটা করেছে। না, যে এই মেয়েটা টাকা পোস্ট করেছে। পোস্ট করেছে না, এই যে এই টাকাটা কেন তোলা হলো বলে হিরণ হ্যাঁ, একটা হ্যাঁ, তোমাকে ফোন হ্যাঁ, করেছিল। সেটা মেয়েটা পোস্ট করেছে, হিরণ আমার কনভারসেশন। হ্যাঁ, সেই কনভারসেশনটা তো তুমি কেটে দিচ্ছ। আমি কেটে দিচ্ছি না, ও কেটে কেটে করেছে। ও। মানে ধরুন আমাদের দুজনের কনভারসেশনটা ও কেটে 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 করছে, মানে পুরোটা রাখছে না। এক্স্যাক্টলি কি বলেছিল হিরণ তখন, যে আমার টাকাটা কেন তুমি নিয়েছো, এরকম হ্যাঁ, একটা ধরনের কিছু? এরকম একটা কিছু কথা বলছিল। প্রথমত আমাদের ওটা ওর একার অ্যাকাউন্ট না, আমাদের দুজনের অ্যাকাউন্ট। হুম হুম। হ্যাঁ, এইটুকুই বললাম, আর কিছু বললাম না, আর কিছু বলার হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। প্রয়োজনও বোধ করি না। হ্যাঁ, তো একটা কথা ঠিক আর যে প্রথমত আমাদের দুজনের কথা, ও তো থার্ড পার্সন, ও কোত্থেকে আসছে আর ওর কাছ থেকে গেলই কি করে? আর হিরণ সবসময় বলে দেখবেন যে খুব প্রাইভেসি, মানে ওকে যখন পাগলের মতন প্রেস থেকে সবাই ফোন করে গেছে। আমিও করেছি। হ্যাঁ, কে কারুর ফোন তোলেনি। তারপরে একটা জায়গায় কোথায় বলেছে শুনলাম যে না, আমি আমার প্রাইভেট লাইফ নিয়ে, আমার মেয়ে আছে বলে 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 কাটিয়ে দিয়েছে। তা এত প্রাইভেট লাইফ, সেই প্রাইভেট লাইফ যখন তুমি, তার তো ছবি তো ছেয়ে রয়েছে। যার কথা আর কাজের কোনো মিল নেই, তাকে আমি মানে মানুষের মধ্যে শ্রদ্ধাও করি না, সম্মানও করি না। যার একটা ওই মেয়েটার ঋতিকাকে প্রোফাইলে দেখলে দেখবেন হাজার অসভ্যের ছবি, মানে যেটা আমার সবচেয়ে রাগের কারণ, যে এই এফআইআর করতে যাওয়ার এই রাগের কারণ এই জন্যই যে তোমাদের প্রেম রইলো, প্রেম গোপনেও তো প্রেম হয়। হ্যাঁ, তাই অনেকে তো শুধু ভালোবেসেও জীবন কাটিয়ে দেয়। এই যে মেয়েটা সারাক্ষণ ফ্লন্ট করছে না, তার মানে হচ্ছে ভীষণ ইনসিকিউর। দেখবেন প্রচুর, মানে দেখো তুমি নিবেদিতি, মানে প্রচুর কাপলরা যে এত বেশি বেশি ছবি দেয়, তুমি যদি ভেতরের গল্প জানো পুরো ফাঁকা। দেখবে বউ কারোর সাথে প্রেম করছে, বর কারোর সাথে প্রেম করছে। এখানেও তাই। এই যে এত ফ্লন্ট করার ব্যাপারটা পুরোটাই কিন্তু ইনসিকিউরিটি থেকে। এই যে সারাক্ষণ এখানে গেছি ঠাকুরের কাছে এই করছে, আর ঠাকুরের নামে যে ব্যবসা শুরু করেছে আর কি। হ্যাঁ, ঠাকুর তো নিজের সৎ চরিত্রের কর্মের মধ্যে দিয়ে ধর্ম হয়। ওই শুধু গিয়ে রাম নাম করলে মন্দিরে গিয়ে তো আর ধর্ম হয় না, ওটা কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এই যে মানে আমার সবচেয়ে রাগের কারণ, একটা আলতা পরা পায়ের ছবি দিয়েছে। আমি আমি মেয়েটার কথা ছেড়েই দিলাম, ও একজন প্রাপ্তবয়স্ক লোক, সেটা একজন আমার মেয়ে দেখে, সেটা আমার যে কি, আমি সেদিন যে দেখে কি কিনেছিলাম, মেয়েটা দিয়ে রেখেছে। সেটা আমার মেয়ে আমাকে ছবি পাঠিয়েছে, মা এসব কি বলে। তুমি ভাবতে পারো, আমরা তো সুস্থ একটা পরিবারে বড় করছি, তাকে এরকম একটা অসুস্থ ছবি দেখলে আমেরিকান কনসেপ্ট এসে যাচ্ছে, বলছে যে তো কাউকে, আমি এটা মনে হচ্ছে যে নিজেকে ভালোবাসো একা। আমাদের ইন্ডিয়ান কালচারে ছিল যে অন্যের জন্য করো, হ্যাঁ, অন্যের কথা ভাবো, সবার মাঝে নিজেকে রাখো। ঈশ্বর ঈশ্বর করে এত গীতা পাঠ, এত কিছু বড় বড় বাতিলার কথা, বলিদান সবকিছু। হ্যাঁ, এই যে সমস্ত কিছু দেখাচ্ছে ধর্মেও আছে, তো সেখানে তো এই ধর্মটা তো আমাদের নেই যে শুধু নিজের কথা ভাবো, শুধু নিজেকে ভালোবাসো। হ্যাঁ, এই যে মানে হিরণ যেটা করেছে আর কি, মানে একবারও কি ভেবেছে যেটা, মানে যার সাথে তুমি যাই, তাকে না, আমাকে নয় ভালো নাই বাসলো 25 বছর, আমি জানি না 25 বছর কাউকে না ভালোবেসে তার সাথে থাকা যায় কিনা, তাও মেনে নিলাম রইলো। তো আমার মেয়েটাকে তো অন্তত ভালোবাসে, মানে 19 বছর বয়স হয়েছে, তার বাবাকে দেখেই বড় হয়েছে। এই যে তো যখন এই ছবিগুলো আমার মেয়ে দেখে, আমার একটাই অসম্ভব রাগ ওর উপর, যে মানে আমার তোমার পরে না, তুমি ডিভোর্স হলো সব ঠিক আছে, তার মধ্যে একটা মানে সম্ভ্রম থাকবে তো, একটা সম্মান বোধ থাকবে তো একে অপরের প্রতি, সেটা কোথায়? সারাক্ষণ আমার মেয়ে আমার প্রাণ বলে বলে দিলেই সবকিছু হয়ে গেল। এটা তো সেই বুলি আওড়ানোর মতন, সেই পাখি যেমন কথা বলে ওরকম বুলি আওড়ানোর মতন, কাজের কোনো মিল নেই। না, সেটা ঠিক। আমার এই জায়গাটা অসম্ভব রাগ। তুমি বলতে চাইছো যাই করুক না কেন তার মধ্যে একটা সম্ভ্রম, একটা বোধ থাকবে, যেটা আমাদের মানে একে অপরের প্রতি এমপ্যাথি। এই যে প্রথমে শুরু করেছিলাম না আমরা, এমপ্যাথি আর নার্সিসিস, এমপ্যাথেটিক যারা হয় না এটা করতে পারে। মানে দেখো, হিরণ এই পুরো ব্যাপারটাই করেছে এতটাই স্বার্থপর বলে। হ্যাঁ, মানে একবারও তো ভাবিনি আমার আর হিয়ার কথা, যে হিয়ার ছবিটা দেখলে কি রিয়াকশন হতে পারে। হ্যাঁ, মানে এটা একবারও ভাবিনি। কিন্তু ও বরং হিয়াকে একবার উল্টে বলেছে যে মানে আমি তো যা করেছি অন্যায় মার সাথে করেছি, স্বীকার করেছে, আমি তো তোমার সাথে করিনি, তুমি আমার সাথে কথা বলছো না কেন। মানে অনেক কিছু আরো, মানে এত
কি বল, জটিল জীবনটা মানে করে দিয়েছে। আমি যত সহজ সরল জীবন কাটাতে চেয়েছি, তো আমি এখন আবার ওই নিজের সরলতার মধ্যে ফিরে এসেছি, যে আমার বাচ্চা, আমার কাজ, আমার মা আমার ও সাথে তো থাকে। দীর্ঘদিন ধরে ওর নিজের এরিয়াতে থাকে, হ্যাঁ, ও খড়গপুরে থাকতো তো না? আর খড়গপুরে থাকতো, আর হ্যাঁ, আসা যাওয়া করতো তো। আসা আর যাওয়া করতো। বানাতে প্রায় মানে প্রথম প্রথম তো মাসের 10 দিন 15 দিন আর বানাতেই থাকতো, তারপর যেত আসতো যেত। মানে এরকম কি করে না আমাদের, তোমার কোন সাংসদ বা বিধায়করা আছেন যাদের বাড়ি সেখানে, সেখান থেকে দাঁড়িয়েছে, প্রত্যেকেই তো তাই হ্যাঁ, করে, হ্যাঁ, মেনটেন করছে। হ্যাঁ। ওই যে ও বলে না যে আমি কাজের জন্য ওখানে রয়ে গেছি, হুম। অন্য কাজও এটা সাথে। যাই হোক, তো তোমার এবারে তোমার আবার তোমার এই বুটিকের কথায় চলে আসি, কারণ যেটা নিয়ে তুমি অ্যাকচুয়ালি বেঁচে থাকবে বা হ্যাঁ, বেঁচে থাকতে হ্যাঁ, চাইছো। অ্যাকচুয়ালি ওটাই বুঝেছি। হ্যাঁ, এত বছর পরে এটাই শিক্ষা পেয়েছি জীবনে, যে আমি মানে আমার মতন যারা আছেন, আমাকে অনেকে বলেছেন বলে এটা আমি বারবার করে কোট করছি, যে আমার মতন যারা আছেন এই এত এফোর্ট দিয়ে সংসারে না, আলটিমেটলি দেখবেন হাতে জিরো, কিচ্ছু নেই। মানে এটা তো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট। হুম। এটা যদি ধরো আমি হিরণের কথা দিয়েই বলি, যে ও যদি ধরো এক জায়গায় 25 বছর ধরে টাকা রেখে গেছে, তারপরে এসে দেখছে যে ওই টাকাটার কিছু নেই, নেই। ওটা ব্যাংক্রাফট হয়ে গেছে, হ্যাঁ, কিরম লাগবে ফিলিংটা? হ্যাঁ, ঠিক। এটা তো ঠিক তাই, মানে হ্যাঁ। ইমোশনাল একটা ইনভেস্টমেন্ট তো। হুম। মানে আমি 25 বছর পরে এসে দেখছি আমার হাতে এটা, আমার সন্তানের বাবা ওকে এইগুলো দেখাচ্ছে। এর চেয়ে এই কষ্টের কোনো ভাগ হয় না, আর কোনো হুম। ভাষাতে এটা প্রকাশ করাও যায় না। মানে আমি তোমাকে বোঝাবো কি করে, মানে না, না, আমি বুঝতে পারছি, আমি বুঝতে হ্যাঁ, পারছি। কিছু কিছু মেয়েরা যারা এইটা সেম ফেস করে তারা বুঝতে পারে যে কি যন্ত্র। একজন এসে আমাকে জড়িয়ে ধরে মানে আদর করে, চোখে দেখলাম তার ওনার জল চলে এসছে, মানে আমাকে বললো আমি সেম তোমার মতন জীবন কাটাচ্ছি, তুমি বেরিয়ে আসতে পেরেছো, নিজের এটা করেছো, আমি ওটা পারিনি। আমি বলছি। যে কারণে এই গ্রে ডিভোর্সটা প্রচুর হচ্ছে এখন। হ্যাঁ, মানে এখন বোধহয় এই যেমন পরিস্থিতি এমন সাইলেন্ট হয়েছে, সাইলেন্ট ডিভোর্স বলছে যেটা। সাইলেন্ট হ্যাঁ, ডিভোর্সও প্রচুর হচ্ছে, হ্যাঁ, যেটা ভেতরেই আলাদা আলাদা হয়ে থাকছে। একদম। আর গ্রে ডিভোর্স মানে অনেক বছর অনেক বাদে, বছর আগে, হ্যাঁ, মানে 25 বছর 30 বছর বিয়ের পরও ডিভোর্স হচ্ছে, হ্যাঁ, হচ্ছে ভীষণ। সেলফ লাভ করতে হ্যাঁ, গিয়ে। বলছি যে এই সেলফ লাভ আর এই নার্সিসিস্ট আর এই সমস্ত গুলো বিরাট ব্যাপার এখন হয়ে দাঁড়িয়েছে। বিরাট ব্যাপার। আর ওই যে না, এর থেকে একটা ভালো হচ্ছে যে মেয়েরা হ্যাঁ, কিন্তু প্রচুর বুঝে গেছে। ইভেন ধরো আমার জীবন দেখে আমার মেয়ে তো আরো ক্লিয়ার হ্যাঁ, হয়ে গেছে যে হ্যাঁ, কি করবে আর কি করবে না। মানে মানে কেরিয়ারটা আমার যেটা সব। 25 বছর লেগেছে, আমার মেয়ের আশা করি সেটা লাগবে না। এটা যেন তো মেয়েদেরও একটা ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশন হচ্ছে, ভালো মানে হচ্ছে, ভালো হচ্ছে, মানে ভালো কি বলতো, হচ্ছে। তুমি হয়তো এটা হ্যাঁ, আমরা মানে আমাদের জেনারেশনটা আমরা একটু তো তোমার থেকে কষ্ট বড়, করেছি। কিন্তু হ্যাঁ, যে জেনারেশনটা তুমি বিলং করো সেইটার মধ্যেই তো ট্রানজিশনটা শুরু হয়েছে, মানে এই ছেলেদের স্বার্থপরতা, একদম, এবারে মেয়েরাও একদম, স্বার্থপর হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে তো। হ্যাঁ, এবার কি হবে, দুজনেই স্বার্থপর, এবার এবার একটা এইবার কিছু এইবার হবে। কিছু একটা হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তুমি সেইটার একটা ফসল এবার বলতে পারো। হ্যাঁ, তা এবার আর কিন্তু হচ্ছে না, বিয়েটা না, আর হচ্ছে না। সেই জন্য বিয়েটা হ্যাঁ, হচ্ছে না। বিয়েটা বলছি যে তুমি তাহলে এইবারে এই আলোরা তোমার এই বুটিক বা ক্যাফেটাকে আর কত ভালো, আমি তো ক্যাফেটার মধ্যে বসে আছি, হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন, তো এইটাকে আর কত রকম ভাবে তুমি ইয়ে করতে চাও, মানে আরো ভালো বড় করতে চাও? করতে চাই, আরো হ্যাঁ। বড় আপাতত চাই যে আমার মান্থের সেল যেটা হয় ওটা আরো দ্বিগুণ 3 গুণ হোক, হুম। আরো একটা আমি স্টোর করি, হুম। এটাই তো আশা। আর তুমি নিজেকে দেখাবে শাড়ি টাড়ি গুলো হ্যাঁ, দেখাবো regularly? তো। কারণ লোকে তোমার সঙ্গে তো ইয়ে, রাইট, রাইট। হ্যাঁ, তোমার সঙ্গে তো কথা, ইন্টারাকশনটা একটু হ্যাঁ, দরকার না? সবাই বলেছে কিন্তু যে অনিন্দিতা আমরা তোমায় দেখতে চাই। হুম। হ্যাঁ, আমি না এখনো ঠিক লাইভ করে যারা দেখি মুগ্ধ হয়ে, কিছুতেই যেন ক্যামেরার সামনে এসে আমি বলতে পারি না যে এই শাড়িটা এরকম। চেষ্টা করব তাহলে তুমি লাইভ তাড়াতাড়ি করতে করতে। খুব শিগগিরই, হ্যাঁ, পয়লা বৈশাখের আগে করবে কিনা জানি না, করবো, পরে পরে করবে, আগে করবে। আগে করবো, গুড, গুড, কথা দিলাম। ঠিক তো। হ্যাঁ, তাহলে এই হাসিটাই সুন্দর করে থাকুক। হ্যাঁ, মোটামুটি গল্পটা আমরা এখানেই শেষ করি, হ্যাঁ, এরপরে তোমার ক্যাফে ট্যাফে গুলো একটু ঘুরে দেখবো, ঠিক আছে? একদম, একদম। তো আপনাদের জানাই যে ও এই আলোরা বুটিকটাকে আরো সুন্দর করতে চায়, বড় করতে চায়, আরো অনেকগুলো জায়গায় স্টোর করতে চায়। ফলে আমরা অনিন্দিতার দিকে তাকিয়ে থাকি, ওর যেগুলো হয়ে গেছে সেগুলো তো আমরা শুনলামই, ওটা আমি পাস্ট হিসেবেই ধরি। আর একদম। পরবর্তীকালে ও যেভাবে এগিয়ে যাবে তার সঙ্গে আমরা রইলাম। হ্যাঁ, আমি মনে আপনারাও করি যে এখনো আমার অর্ধেক জীবন হ্যাঁ, পড়ে হ্যাঁ, আছে। জীবন পড়ে আছে, এবং তোমার আসলে কর্মজীবনটাকে হ্যাঁ, আরো ভালো করে দেখা যাক শুরু হয়েছে। কতদূর তোমার জায়গাটা ওঠে। হ্যাঁ, একদম। তো আমরা অনিন্দার সঙ্গে রইলাম, আপনারাও থাকবেন। আর এই বলে আজকে আমার এই ছোট্ট গল্পটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। হ্যাঁ। হ্যাঁ, আমি অনিন্দিতা, নিবেদিতা অনলাইন আমি তো রোজই দেখি,
প্রায়, আর ভীষণ ইন্সপায়ার করে। নিবেদিতা দিয়ে আমার অনেকদিন থেকেই চেনা জানা, আমাদের কথা হয় প্রায়। আর চ্যানেলটাকে দেখবেন, ভালোবাসবেন আর সাথে থাকবেন।